প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। শুরু করছে আজকে টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। দর্শক, যেখানে যেভাবে অনুষ্ঠানটি দেখছেন, আপনারা অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়া অনুষ্ঠানটি শেয়ার করবেন। দর্শক, আমরা আজকে অনুষ্ঠানের শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যে যুক্তরাষ্ট্রের স্ন্যাপের কাটছাঁটের কারণে প্রায় অসংখ্য শিক্ষার্থী ঝুঁকিতে পড়েছে। সে বিষয়টি আলোচনা করব সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, তার ছেলে হান্টার বাইডেন একটি স্পিচ দিয়েছেন যে প্রোস্টেট ক্যান্সারের কারণে তার বাবা ভীষণ রকম ঝুঁকিতে আছেন, ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। আরেকটি বিষয় আমরা একটু তাকানোর চেষ্টা করব, কি হয়েছিল কনসুলেট অফিসে, অর্থাৎ যে অনুষ্ঠানে আমরা দেখেছি এক ধরনের বড় ধরনের বিশৃঙ্খলা হয়েছিল। আমরা কমিউনিটির সেই বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করব কমিউনিটির মানুষের সামনে। আজকে আমাদের সামনে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন জয়নাল আবেদিন, ইব্রাহিম চৌধুরী খোকন, গিয়াস আহমেদ এবং বরাবরের মতো নিউজ আপডেট জানাচ্ছেন জনাব নাজমুল হাসান। ধন্যবাদ আরিফ এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট। আজ শনিবার আগস্ট মাসের 8 তারিখ ইরান আজ বলেছে যে যুক্তরাষ্ট্র তার আচরণ সংশোধন না করা পর্যন্ত প্রণালীটি খোলা হবে না। এবং এই বিষয়ে ইরান এখন নাটকীয় সব নতুন দাবি উত্থাপন করেছে এবং সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে যে তাদের একটি জাহাজ ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। ইয়েমেনের সেনাবাহিনী দেশটির ইরান সমর্থিত ইথি বিদ্রোহীদের উপর হামলা চালিয়েছে। এছাড়া তুরস্কের কুর্দি শান্তি বিল পার্লামেন্টে অনুমোদনও পেয়েছে, সেটিও আজকে জানা গেছে। তবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, যা ইরানের নীতি নির্ধারণী সর্বোচ্চ পরিষদ বা পলিট ব্যুরোর মতো কাজ করে থাকে, তারা জানিয়েছে যে যুক্তরাষ্ট্র যতক্ষণ না তাদের আচরণ সংশোধন করছে ততক্ষণ হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না। এই নতুন দাবিগুলো প্রণালীটির ব্যবস্থাপনা ও এর মধ্য দিয়ে চলাচল সংক্রান্ত চুক্তি নিয়ে চলমান আলোচনাকে বড় ধরনের পরিবর্তনের মুখে ফেলে দিতে পারে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জালকাদের একটি বিবৃতি প্রকাশিত হয়েছে। তিনি দেশটির শক্তিশালী রেভলিউশনারি গার্ডের একজন কমান্ডারও বটে। বিবৃতিতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রকে আর কখনোই ইরানকে হুমকি দেওয়া চলবে না এবং ইরান ও এই অঞ্চলে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান ঘটাতে হবে। যুক্তরাষ্ট্র অবশ্যই ইরানের বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তুলে নিতে হবে এবং ওই এলাকা থেকে নিজেদের সামরিক উপস্থিতি ও প্রত্যাহার করতে হবে যুক্তরাষ্ট্রের। এছাড়া যুদ্ধের ফলে হওয়া ক্ষতির জন্য ইরানকে পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দিতে হবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং আটক রাখা সম্পদ শর্তহীনভাবে অবমুক্ত করতে হবে। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া এখনো প্রকাশ করা হয়নি যদিও, তবে অবরোধ তুলনার আগে তারা হরমুজ প্রণালী নিয়ে একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছতে চায়। গত জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তি অনুযায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ক্ষতিপূরণের পরিকল্পনা চূড়ান্ত চুক্তির অংশ হিসাবে থাকবে এবং আটক রাখা সম্পদের বিষয়টিও আলোচনার অন্তর্ভুক্ত হবে। চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য নির্ধারিত 60 দিনের সময়সীমা শেষ হতে আর মাত্র 1 সপ্তাহের কিছু বেশি সময় বাকি আছে যদিও, তবে এই সময়সীমা আবারও বাড়ানো হতে পারে উভয় পক্ষের সম্মতিতে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে যে ট্রাম্প প্রশাসন আজকেই হোয়াইট হাউস জানিয়েছে যে 30 লাখেরও বেশি বৈধভাবে বসবাসের কাগজপত্রহীন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে, অর্থাৎ ডিপোর্টেশন করেছে। টানা 15 মাস ধরে অভিবাসীদের মুক্তি দেওয়া বন্ধ রেখেছে, যাদের আটক করা হচ্ছে এবং নতুন নির্বাহী আদেশের মাধ্যমে ইমিগ্রেশন সংক্রান্ত আইন প্রয়োগের প্রক্রিয়া আরো জোরদার করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে যে ট্রাম্প প্রশাসন, সেটি একটু আগে বললাম। আরেকটা বিষয় যেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির শিক্ষার্থীদের পঠন দক্ষতা অর্থাৎ রিডিং অ্যাবিলিটি যেটি, সেই বিষয়ে স্টেট লেভেলের পরীক্ষা প্রাপ্ত নম্বর এবছর 6% পয়েন্ট কমে গিয়েছে। সাক্ষরতা বা পঠন পাঠন পদ্ধতিতে বড় ধরনের সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষা সংশ্লিষ্ট নীতি নির্ধারকের যে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, এই ফলাফলটি তারই প্রমাণ। অর্থাৎ রিডিং স্কোর গড়পড়তায় 6% কমে গিয়েছে গত বছরের তুলনায়। 3য় থেকে 8ম গ্রেড পর্যন্ত সরকারি স্কুলের শিক্ষার্থীদের রিডিং অ্যাবিলিটি, পঠন দক্ষতা যেটাকে আমরা বলে থাকি, যাচাই করা ছিল এই পরীক্ষাগুলোর লক্ষ্য। পরীক্ষায় মাত্র অর্ধেক শিক্ষার্থী রিডিং অ্যাবিলিটি, যেটা পঠন দক্ষতার মানদণ্ড অনুযায়ী সন্তোষজনক ফলাফল অর্জন করতে পেরেছে, মাত্র অর্ধেক।
রিডিং অ্যাবিলিটির সাম্প্রতিক ফলাফলগুলোতে গত বছরের ৭% পয়েন্টের সেই উল্লঙ্ঘন থেকে ভিন্ন, অথচ কর্মকর্তারা সেই উল্লঙ্ঘনকেই সংস্কার কার্যক্রম সফল হওয়ার লক্ষণ হিসাবে তুলে ধরেছে। অর্থাৎ গত বছর কিছুটা অগ্রগতি হয়েছিল, সেটাকেই তারা বলছেন যে অগ্রগতি হচ্ছে। কিন্তু এবছর হিসাবে দেখা যাচ্ছে রিডিং স্কোর ৬% কমে গিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন যে তারা এই ফলাফলগুলো বিশ্লেষণ করবেন, এবং এক বিবৃতিতে মেয়র জোহরান মামদানিও বলেছেন, সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে আমরা এমন সব শিক্ষা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সাক্ষরতার হারে যুগান্তকারী পরিবর্তন দেখেছি যা কার্যকর বলে প্রমাণিত। আমরা সেই পদ্ধতিকেই নিউ ইয়র্ক সিটিতে অনুসরণ করে যাব। মেয়র মামদানি সেটি আজকে বলেছেন। নিউ ইয়র্ক সিটিতে প্রতি একজন বাসিন্দার বিপরীতে ৭ জন করে পর্যটক আসে নিউ ইয়র্ক সিটিতে। এখন এই সিটির পর্যটন খাত এক নতুন পরীক্ষার সম্মুখীন হয়েছে বলে একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে জানা গেছে। গত বছর নিউ ইয়র্ক সিটি ৬,৫০,০০,০০০ টুরিস্ট পর্যটককে স্বাগত জানিয়েছিল নিউ ইয়র্ক সিটিতে। তবে পর্যটকদের যাতায়াতের ধরনে পরিবর্তন আসায় সে নিউ ইয়র্ক সিটির পর্যটন ভিত্তিক অর্থনীতি নতুন ধরনের রূপ নিতে শুরু করেছে। পুরো নিউ ইয়র্ক সিটি জুড়ে গ্রীষ্মকালটি যেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার এক মিলন মেলায় পরিণত হয়েছে এবার। শুরুতেই এনবিএ অর্থাৎ ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়নশিপে নিউ ইয়র্ক নিক্সের জয় নিউ ইয়র্কবাসীদের কয়েক সপ্তাহ ধরে এক সুতায় গেঁথে রেখেছিল, এবং শেষ পর্যন্ত এক অভাবনীয় বিজয়ের আনন্দে তারা মেতে উঠেছিল। সেই জাতীয় জয়ের রেশ ও উদ্দীপনা যখন রাজপথে তখনও জীবন্ত, ঠিক তখনই নিউ ইয়র্ক সিটি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পালন করেছে। এই ইভেন্টটি নিউ জার্সি অঞ্চলে ১০ লাখেরও বেশি পর্যটককে আকৃষ্ট করেছে এবার। এবং এত কিছুর পরও নিউ ইয়র্ক সিটির পর্যটন শিল্প এমন এক চ্যালেঞ্জের মুখে পড়েছে যে কেবল জনাকীর্ণ ফুটপাত বা গ্রীষ্মকালীন আকর্ষণগুলির গণ্ডি ছাড়িয়ে অনেক গভীরে বিস্তৃত। নিউ ইয়র্ক সিটির বিমানবন্দর ও সীমান্ত দিয়ে আসা আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা কিন্তু কমে গিয়েছে। স্টেট বাই স্টেটের কর্মকর্তা কর্মকর্তা এবং পর্যটন খাতের সিটির পর্যটন খাতের নেতৃবৃন্দের মতে ফেডারেল ইমিগ্রেশন নীতি, সীমান্ত বিধিনিষেধ, বাণিজ্য সংক্রান্ত উত্তেজনা এবং বিশেষ করে কানাডার সাথে এবং অর্থনৈতিক অনিশ্চয়তা, এসব কারণে নিউ ইয়র্ক তথা সমগ্র যুক্তরাষ্ট্রে বিদেশিদের ভ্রমণ হার হ্রাস পেয়েছে। নিউ ইয়র্ক সিটি বেশ কিছু কানাডিয়ান টুরিস্টও হারিয়েছে এবার। টিপিএস টেম্পোরারি প্রোটেকশন স্ট্যাটাস আপনারা জানেন নিউ ইয়র্ক সিটি স্যাংচুয়ারি সিটি, কিন্তু তা সত্ত্বেও নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানির প্রশাসন আজকে এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে, যে সিদ্ধান্ত বিপুল সংখ্যক ইমিগ্রেন্ট অভিবাসীকে নিউ ইয়র্ক সিটির চাকুরি থেকে চাকুরিচ্যুত করবে। তারা হচ্ছে টিপিএস এর মেয়াদ যাদের শেষ হয়ে গিয়েছে, সেই হেইশিয়ান নাগরিকদের, যারা নিউ ইয়র্ক সিটিতে সিটি এমপ্লয়ি হিসেবে এতদিন ওয়ার্ক পারমিট থাকার কারণে কাজের সাথে সংযুক্ত ছিল, নিউ ইয়র্ক সিটি আজ থেকে তাদের চাকুরি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করতে শুরু করেছে, যেহেতু তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদটি শেষ হয়ে গিয়েছে। টিপিএস এর মেয়াদ শেষ হওয়ার ফলে কাজের অনুমতি হারানো হাইশিয়ান সিটি কর্মীদের চাকরি থেকে অব্যাহতি দিতে শুরু করেছে নিউ ইয়র্ক সিটি, যেটি একটু আগে বললাম। মেয়র মামদানি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তিনি টিটিএস পুনর্বহাল করেন এবং ডেফার্ড এনফোর্স ডিপার্চার এর সুবিধা প্রদান করেন, অর্থাৎ ডিপার্চারটা যাতে ডেফার্ড করা হয়। আর তিনি এমন আবেদন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে। অবশ্য ডিএইচএস কিংবা হোয়াইট হাউস থেকে মেয়র মামদানির এই আবেদনের ব্যাপারে এখন কোনো মন্তব্য জানানো হয়নি। নিউ ইয়র্ক সিটিতে বসবাসকারী অভিবাসীদের জন্য বিনামূল্যে আইনি সহায়তার একটি হটলাইন সম্পর্কে সচেতনতা বাড়াতে ১ মাস ব্যাপী একটি প্রচারণা শুরু করেছে নিউ ইয়র্ক সিটির মেয়রের অভিবাসী বিষয়ক কার্যালয়, যেটিকে আমরা মেয়র্স অফিস অফ ইমিগ্রেন্ট অ্যাফেয়ার্স হিসাবে চিনে থাকি। এই প্রচারণার মাধ্যমে নিউ ইয়র্কের ৫টি বড় জুড়ে বিভিন্ন ভাষায় অভিবাসন সংক্রান্ত বিনামূল্যের আইনি সহায়তার তথ্য প্রচার করা হবে। প্রিন্ট, ডিজিটাল এবং রেডিও বিজ্ঞাপনের মাধ্যমে নিউ ইয়র্ক সিটি বাসিন্দাদের জানানো হবে কিভাবে তারা নিরাপদ, গোপনীয় এবং বিনামূল্যে ইমিগ্রেশন সংক্রান্ত আইনি সহায়তা পেতে পারেন। ২০২৬ অর্থবছরে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের বরাদ্দ দেওয়া $৩ লাখ অর্থায়নে
প্রচারিত হচ্ছে এই ক্যাম্পেইনটি। কর্মসূচির আওতায় ইংরেজি, বাংলা, স্প্যানিশ, চীনা, রুশ, আরবি, উর্দু, পাঞ্জাবি, ফরাসি, নেপালি, তিব্বতি, তাগালগ, হাইসিয়ান, ক্রেওল সহ মোট ১৭টি ভাষায় তথ্য প্রচার করা হবে, যাতে বিভিন্ন ভাষাভাষী ইমিগ্রেন্টরা সহজেই এই সেবার বিষয়ে জানতে পারে। সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রিন্ট ও রেডিও বিজ্ঞাপন, বিভিন্ন কমিটি ও জাতিগত গণমাধ্যমেও প্রচার করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও বিজ্ঞাপন প্রচার করা হবে। নিউ ইয়র্ক সিটিতে বসবাসকারী যেকোনো ব্যক্তি তার অভিবাসন সংক্রান্ত অবস্থান অর্থাৎ ইমিগ্রেশন স্ট্যাটাস যাই হোক না কেন বিনামূল্যে ও গোপনীয় এই আইনি সহায়তা হটলাইনে ফোন করতে পারবেন। এই জন্য তারা 1-800-354-0365, আমি আবারও বলি 1-800-354-0365 নম্বরে কল করতে পারবেন। এছাড়া 311 নম্বরেও ফোন করে ইমিগ্রেশন লিগ্যাল বললেও সংশ্লিষ্ট সেবার সঙ্গে তারা সংযুক্ত হতে পারবেন। এবার শেষ করছি। সম্প্রতি সমাপ্ত ফিফা বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি সন্ত্রাসী হামলার হুমকির মুখে পড়েছিলেন বলেও একাধিক ইউরোপীয় এবং ল্যাটিন আমেরিকার সংবাদপত্রে প্রকাশিত সংবাদ থেকে জানা গিয়েছে। কয়েকজন ফোন করে এই কিংবদন্তি ফুটবলারকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে সতর্কও করেছিলেন। টুর্নামেন্ট চলাকালে যেসব খেলোয়াড় হামলার হুমকির সম্মুখীন হয়েছিলেন তাদের দীর্ঘ তালিকার মধ্যে এই লিওনেল মেসিও ছিলেন। আপাতত এখানে শেষ করি আজ। আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। নাজমুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি প্রশ্ন রাখতে চাই, ছোট্ট একটি প্রশ্ন, যেটা শুরুতেই আপনি বলেছেন যে নতুন করে আমরা দেখলাম গণমাধ্যমে, আপনিও যেটা বর্ণনা করলেন যে নতুন করে যে শর্তগুলো ইরান দিয়েছে হরমুজ প্রণালীকে সামনে রেখে, তো আপনার কাছে কোন শর্তটি বেশি গুরুত্বপূর্ণ এবং আসলে সামনের দিকে আমরা কি আশার বাণী ভালো কিছু শুনতে পাবো কিনা? কোন শর্ত বেশি গুরুত্বপূর্ণ কিংবা কোন শর্ত অতটা গুরুত্বপূর্ণ, এটা তো ইরান বলবে, এটা তো আমরা বলতে পারবো না। এটা যুক্তরাষ্ট্রের যারা এই সিদ্ধান্ত নেবেন, এই শর্তগুলো শুনে তারা ডিসিশন নেবেন কোনটি তাদের কাছে গ্রহণযোগ্য, কোনটি গ্রহণযোগ্য নয়। তবে আমার কিছু ধারণা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কিছুটা দুর্বলতার সুযোগ হয়তো বা পেয়েছে ইরান, এবং সেই জন্য তারা নতুন করে এই শর্তগুলো আরোপ করেছে নতুন কোন চুক্তি স্বাক্ষরের ব্যাপারে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নাজমুল ভাই। আমরা একটু এখন যেতে চাই জয়নাল আবেদিন ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের আয়োজনে যোগদানের জন্য। আমরা একটা প্রতিবেদন লক্ষ্য করলাম জয়নাল ভাই, যে প্রতিবেদনটা আসলে স্ন্যাপ ছবিটা কাটছাটের কারণে এবার যখন স্কুল শুরু হবে, আমরা স্বাভাবিকভাবে জানি যুক্তরাষ্ট্রের স্কুলে শিক্ষার্থীদের সকালে নাস্তা, দুপুরের খাবার, যে সুবিধাগুলো দেয়া হয়, খুব স্বাভাবিকভাবে এগুলো আমরা পরিচিত হয়ে উঠেছি। তো এবার স্কুল খুললে আমরা যে সংখ্যাটি দেখলাম, প্রায় 1,83,00,000 শিক্ষার্থী তারা বঞ্চিত হতে পারেন। বিষয়টি আমার কাছে খুবই স্পর্শকাতর মনে হচ্ছে। দর্শকদেরকে কি বলবেন পুরো বিষয়টি আপনি? ধন্যবাদ। স্ন্যাপ, আপনারা জানেন যে স্ন্যাপ হচ্ছে ফেডারেল ফান্ডেড একটা প্রোগ্রাম, যেটি অ্যাডমিনিস্টার করে স্টেট এবং ফেডারেল যৌথভাবে। অ্যাডমিনিস্ট্রেট কস্টটা তারা 50-50 শেয়ার করে। আর ফেডারেলি ফান্ড হলো, ফান্ডের মাধ্যমে স্ন্যাপটা হয়। স্ন্যাপটা হচ্ছে সাপ্লিমেন্ট নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। এখন আমরা আগে বোঝার চেষ্টা করি যে কারা এই প্রোগ্রামের আওতায় বেনিফিটেড হতো। যারা বেনিফিট হতো, অবভিয়াসলি যাদের লো ইনকাম, যাদের একটা সার্টেন মানে 1 থেকে 8 জন পর্যন্ত যাদের ফ্যামিলি মেম্বার, ধরেন একজনের যদি ইনকাম, গ্রস ইনকাম বলছি, 1696 গ্রস ইনকাম হয়, আর 8 জন মিলে যদি 8 জনের ফ্যামিলি যেখানে, তাদের যদি পুরো মাসে গ্রস ইনকাম হয় 5,867 বা তার নিচে, তারা এই ফেডারেল প্রোগ্রামের আওতায় এতে বেনিফিটেড হতো। এবং এডিশনাল লোকজন থাকলে, কোনো ফ্যামিলিতে যদি 8 জনের বেশি থাকতে, তাহলে তাদের এডিশনাল লোকের জন্য 596। তো এই যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে ফেডারেল যদি, এবং এই ফান্ডের পরিমাণ কিন্তু কম না। ইয়ারলি 2024 এবং 25 ইট ওয়াজ $100 বিলিয়ন। জয়নাল ভাই, আপনি একটু ডান দিকে আসবেন, একটু ক্যামেরার বাইরে। হ্যাঁ, এইবার ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। একটু ডান দিকে। তো
অনেক অনেক ফান্ড। সুতরাং এখন কারা যদি এই ফান্ডটা না দেয়া হয়, যেমন একটা সার্টেন ইনকাম এর ফ্যামিলির যারা, তারা তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠানো, একটা আমরা জানি একটা সুস্থ বাচ্চা যদি স্কুলে যেতে হয় তাকে পরিমিত পরিমাণ তার নিউট্রিশন দিতে হয়, খাওয়া দাওয়া দিতে হয়। যদি সেটা সে না পায় তাহলে সে ক্লাসরুমে এফেক্টেড হবে, সেই বাচ্চাটা পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, সে বেশি অসুস্থ হবে, এবং স্কুলে যাওয়ার যেই ইন্টারেস্ট বা স্কুলে যাওয়ার যে স্পৃহা তার কমে যাবে। মানে যে সাবেক প্রেসিডেন্ট সার্টেন ফ্যামিলির জন্য ইট উইল বি মেস। একটু টাইম তো এক্সক্লুসিভিটি এখন একটা বুঝতেই পারছেন যে কারা ইফেক্টেড হচ্ছে, যাদের ইনকামটা লো, যাদের ইনকাম লো, যেমন যারা পূর্বে এই বেনিফিটের আওতায় ছিল, সেখানে ইমিগ্রেন্টও ছিল, কিছু নন ইমিগ্রেন্টও ছিল। মানে হ্যাঁ, নন সরি ইমিগ্রেন্ট এবং নন যারা সিটিজেন তারা এটার বেনিফিট পেত, আবার ইমিগ্রেন্ট নন সিটিজেনরাও সেটার বেনিফিটটা নিতে পারত। তারপরে যারা 2025-এ যখন শাটডাউন হলো, আমরা দেখতে পেরেছি যে তখন এই চেকগুলো আসতো না, স্ন্যাপ চেক গভর্নমেন্ট দিতে পারতো না। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে তার যে খারাপ ইফেক্টটা অনেকগুলো ফ্যামিলিতে অত্যন্ত মিজারেবলি তারা ফিল করছে। তো এখন সেপ্টেম্বরে স্কুল খুলবে, আহ, অনুমান করা হচ্ছে যে 18.3 মিলিয়ন চিলড্রেন তারা এই প্রোগ্রামের আওতায় যারা সুবিধা পেত আর সুবিধা পাবে না। তো যাতে করে যে কথাগুলো আগেই বলছিলাম, যে একটা বাচ্চাকে আহ, পরিমিত যদি খাওয়া দেয়া না হয়, পরিমিতভাবে তাকে যদি নিউট্রিশনের ব্যবস্থা করা না হয়, তাহলে পারিবারিকভাবে যেমনি ভাবে আহ, বাপ মা ক্ষতিগ্রস্ত হবে, তেমনি ভাবে বাচ্চারাও ক্ষতিগ্রস্ত হবে। বাচ্চারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এখন তারা যদি ভালো নাগরিক হিসাবে গড়ে তুলতে হয় তাদেরকে, তাদেরকে পরিমিতভাবে খাওয়া দেওয়া, তাদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করা, তাদেরকে তারা যাতে লেখাপড়ায় মনোযোগী হয় এই ধরনের ব্যবস্থা করা, এটা খুবই জরুরি। তো যদি এই ফান্ডটা বন্ধ হয়ে যায়, একটা যে ক্যাটাগরিগুলো বললাম, যে যাদের লো ইনকাম তারা অত্যন্ত মিজারেবলি, অত্যন্ত শোচনীয় ভাবে তারা ইফেক্টেড হবে, এবং এতে করে ডেফিনেটলি এর একটি আহ, সুদূর প্রসারী একটি প্রভাব কিন্তু এডুকেশন সিস্টেম বলেন, পারিবারিক সিস্টেম বলেন, এমনকি আইন শৃঙ্খলার মধ্যেও পড়বে। তার কারণ যখন একটা বাচ্চা ঠিক মতো পড়াশোনা করতে পারবে না, তখন আহ, সে অন্যদিকে মোড় নিবে, খারাপ হওয়ার চেষ্টা করবে, ড্রাগে অ্যাডিক্টেড হবে, অথবা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত হয়ে যাবে। একটা বাচ্চা যখন স্কুলে যায় সে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে, সেই জিনিসটা থেকে যদি বঞ্চিত হয়, তো এটা একটি খুবই খারাপ বিষয়। ফেডারেল গভর্নমেন্ট এই ফান্ডটা বন্ধ করে দিতে চাচ্ছে। আহ, এখন হয়তো কোনো স্টেট বিকল্পভাবে, যেমন আমরা দেখেছি 2025-এ যখন ফেডারেল এই ফান্ডটা আসতো না, তখন নিউ ইয়র্কের যে গভর্নর ক্যাথি হোকল, তিনি কিন্তু এই প্রোগ্রামটা চালু রেখেছিলেন। এখন কতদিন একটা স্টেট চালু রাখতে পারবে, এটা অত্যন্ত মানে বিচার বিবেচনার দাবি রাখে। তো আমরা খুবই উদ্বিগ্ন এই ব্যাপারে, এবং ইমিগ্রেন্ট কমিউনিটি বাংলাদেশি থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা ইমিগ্রেন্ট কমিউনিটি, এরাই এই প্রোগ্রামের আওতায় বেনিফিটেড হতো। এবং যারা নন ইমিগ্রেন্ট, মানে অনেক দিন ধরে এখানে আছে, 1 2 3 জেনারেশন, তাদের মধ্যেও যাদের অবস্থা খারাপ ছিল আর্থিকভাবে, তারা বেনিফিটেড হতো। এখন তারা সেই বেনিফিট থেকে বঞ্চিত হবে। ধন্যবাদ আপনাকে। আমি যে বিষয়টি বলতে চাই, খুব স্বাভাবিকভাবে বাংলাদেশি কমিউনিটি, যেহেতু আমরা আমাদের সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশি কমিউনিটিকে বেশি ফোকাস করার চেষ্টা করি, তো এই কমিউনিটির অনেক মানুষই এই খবরটি এখনও পৌঁছায়নি, মানে অর্থাৎ এই ধরনের যেহেতু একটা আভাস এসেছে, তো সার্বিকভাবে যেসব পরিবার এখন থেকে যদি
তারা এই কাটছাটের মধ্যে পড়ে যায়, তাদের কি ধরনের প্রস্তুতি রাখা উচিত বলে আপনি মনে করেন? এটা একটি ইকোনমিক ব্যাপার। যেসব পরিবারগুলো বেনিফিট পেত, একদিকে তারা ইউজ টু হয়ে গেছে। বাজার করতে গেলে আমরা দেখি যে তারা যখন স্ন্যাপ কার্ডগুলো ইউজ করে, তো এখন তারা সেটা পাবে না, এবং এটা একটা বিরাট হেল্প তাদের আহ, উপরে। এটা একটা এক্সট্রা বার্ডেন হবে ডেফিনেটলি। এবং কতগুলো নিয়ম কানুনের ভিতর দিয়ে কিন্তু এই প্রোগ্রামটা চলতো এবং ভবিষ্যতেও চলবে। যেমন যারা এই প্রোগ্রামটা পেত তাদেরকে মান্থলি 80 আওয়ার্স কমপক্ষে কাজ কাজ দেখাইতে হয়। একেবারে যে যারা মানে এইভাবে পাবে তা নয়। তো তাদেরকে প্রস্তুতি নিতে হবে একটা ব্যাক মানে এই পরিস্থিতি মোকাবেলার জন্য, কারণ এটা একটা অর্থনৈতিকভাবে তারা আগে যে সুবিধাটা পেত সেই সুবিধাটা যেহেতু বঞ্চিত হবে, পাবে না, সুতরাং তাদের একটা ব্যাকআপ প্ল্যান থাকা অত্যন্ত জরুরি। যেমন কাজ বাড়াই দিতে হবে, বা আহ, কাজ না থাকলে সেটার ব্যবস্থা করা লাগবে। যারা এখনো কর্মক্ষম হয়নি বা কর্ম করার জন্য প্রস্তুত না, তাদেরকেও, তাদের উপর একটা বিশেষ চাপ আসবে। এটা তো স্বাভাবিক, এটা যেহেতু একটা উম, অথবা জীবনযাত্রার মানের মধ্যে একটা পরিবর্তন আসবে। আগে যেখানে 200 টাকা বাজার করতো, সেটা অনেক কমায় আনতে হবে। ফলে এটা একটা ওই বাজেটিং সিস্টেমে যাওয়া লাগবে। এই ধরনের একটা প্রস্তুতি থাকা প্রয়োজন। আর আপনাকে যে বিষয়টি আরেকটু, আপনি তো পর্যবেক্ষণ করছেন সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনীতি, আমরা সব কিছুর দিকে যদি খেয়াল রাখি, তো মধ্যবর্তী নির্বাচন সামনে, আমরা জানি নভেম্বরে। এই যে একটার পর একটা আইএসের অপারেশন থেকে শুরু করে ওভারঅল সিচুয়েশন দেখছি, এই যে এখন বিশেষ করে অভিভাবকরা বা সাইকোলজিক্যালি একটা, বা আমার মনে হয় একটা হলো তো ধাক্কা থাকবে। সবচেয়ে বড় কথা, যুক্তরাষ্ট্রের নাগরিকদের যে মৌলিক অধিকার, যেটা নিয়ে আমরা গর্ব করি যুক্তরাষ্ট্রে বসবাসকারী যারা ব্যক্তি, তো এই যে অভিভাবক এবং শিক্ষার্থীদের কাটছাঁট হওয়া, পাশাপাশি আরও অনেকগুলো স্টেপ দেখছি, এটা সিরিয়াসলি মধ্যবর্তী নির্বাচনে কি ইফেক্ট কি হতে পারে কিনা, বা এই নির্বাচনে নিয়েও আপনার নিজের কোনো কথা আছে কিনা? ওকে, একটা ইকোনমিক ইস্যু, এই ইকোনমিক ভাবে স্বাবলম্বী করবেন বিশেষ করে যারা মধ্যম এবং নিম্ন আয়ের মানুষগুলো সচ্ছলভাবে সুন্দরভাবে চলতে পারবে, অর্থাৎ জিনিসপত্রগুলো তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। এই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছিলেন, আমরা সবাই জানি। নির্বাচিত হওয়ার পরে উনার যে একটার পর একটা যে ইকোনমিক যে কাটছাঁটগুলো আমরা ইতোমধ্যে লক্ষ্য করছি, এবং আহ, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যেটা আসলে অতীতের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি দাম বেড়ে গেছে, ইনফ্লেশন। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আগে একটা ফ্যামিলি যদি 100 টাকা যে বাজারটা করতে পারতো, সেই বাজারটা আনতে এখন $120 প্রয়োজন। গ্যাস থেকে শুরু করে যুদ্ধের কারণে বা বিভিন্ন কারণে গ্যাস থেকে শুরু করে সবকিছুর দাম এত, ডিম, দুধ থেকে শুরু করে যেগুলো বেসিক নিড, এই জিনিসগুলোর দাম অত্যন্ত বেশি, ক্রয় ক্ষমতার অনেকটা বাইরে। ফলে মানুষ যখন ভোট দিতে যাবে, সেটার প্রভাব অলরেডি দেখা যাচ্ছে। যেমন আমরা যদি রিসেন্ট সিএনএন পুল দেখি বা সিবিএস এর পুল দেখি, রিসেন্টলি গত মাসের শেষ সপ্তাহে 3টা পুল কিন্তু আহ, মোটামুটি রিলিজ করা হয়েছে। সেখানে আমরা দেখতেছি যে ইকোনমিক যে ইস্যুতে 70% লোক আহ, এমন রকম মতামত দিয়েছে যে ইরানের সাথে যে যুদ্ধ চলছে, ইরান যদি নিউক্লিয়ারের অধিকারী হয় তাদের কোনো আপত্তি নাই, কিন্তু ইকোনমিক ভাবে তাদেরকে, তাদের হেল্পটা প্রয়োজন। এই যে জিনিসগুলো বেরিয়ে আসছে, ডেফিনেটলি সেটা মধ্যবর্তী নির্বাচনে একটা প্রভাব ফেলবে। এবং আমরা ইতিমধ্যেই তার কিছু নমুনাও দেখতে পাচ্ছি যে একজন রিপাবলিকান, যিনি কয়েকদিন আগে যে আহ, ট্রাম্পের বিভিন্ন বিষয়ে, যুদ্ধক্ষেত্রে শুরু করে বিভিন্ন বিষয়ে ক্ষমতা সীমিতকরণের জন্য বিলটা এনেছিল, সেখানে 104 জন ডেমোক্রেট সেখানে সমর্থন দিয়েছে। তো এই জিনিসগুলো একটা সিগন্যাল দিচ্ছে যে মধ্যবর্তী নির্বাচন আসলে এই ইকোনমিক ইস্যুটা অত্যন্ত বেশি প্রাধান্য পাবে,
এবং মধ্যবর্তী নির্বাচনে এর একটি বিশেষ প্রভাব কিন্তু ক্ষমতাসীন দলদের পড়বে, এতে কোনো সন্দেহ নাই। এটা অনেকটা বলা যায়। যদি বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করি যে খুব স্বাভাবিকভাবে আমরা মিশিগান দেখলাম, মিশিগানের নির্বাচনের দিকে এলসাইদের বিষয়ে আমাদের চোখ স্পেশালি দেখেছি। আমরা ডেমোক্র্যাট রাজনীতিতে আমরা এক ধরনের আবহ লক্ষ্য করছি। তো এটা নিয়েও দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন, এবং পাশাপাশি আদার্স অনেক জায়গাতেই, নিউ জার্সিতে বা আদার্স জায়গাগুলোতে। তো ওভারঅল সিচুয়েশনটাকে আপনি কিভাবে দেখছেন? ওভারঅল সিচুয়েশন হচ্ছে যে আল সাইদ, যে যিনি ফার্স্ট মুসলিম এই পদে মিশিগানে আগামী নভেম্বরের নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির নমিনেশন পেল, এবং আমরা দেখেছি যে নিউ ইয়র্কের জোরান মামদানি যে মেয়র, অর্থাৎ এখানে যে ডেমোক্রেটদের মধ্যে দুটি ধারা, একটা হচ্ছে যারা একেবারে খেটে খাওয়া মানুষগুলোর জন্য আহ, তাদের অধিকারের কথা বলে, আর অন্যরা হচ্ছে মধ্যবর্তী, মানে মধ্যপন্থী, এবং অনেকটা রিপাবলিকানদের কাছাকাছি প্রায় মানসিকতার দিক থেকে। তো আমরা ইকোনমিক কারণে এবং বিভিন্ন কারণে, যুদ্ধের বিগ্রহের কারণে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একের পর এক যুদ্ধ, একের পর এক আহ, গত 2025-এর জুনে যুদ্ধ হলো, এরপরে 26-এর ফেব্রুয়ারির 28 তারিখে আবার যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধ যেখানে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে শেষ হওয়ার কথা, এটি 6 মাসে এখন পড়তে চললো। এবং যুদ্ধের যেটা আশা করেছিল যে সেখানে জয়ী হয়ে আসবে, সেখানে একটা রিজিম চেঞ্জ করবে, অথবা মানে এই যেটা আমেরিকার জন্য অনেক সুফল বয়ে আনবে, সেটি কিন্তু হচ্ছে না। তো যেহেতু এই বিষয়গুলো হচ্ছে না, ডেফিনেটলি তার একটা মানে কুফল আগামী নির্বাচনে যে পড়বে, এটা আমরা বলতেই পারি। আমরা যদি এভাবে থিঙ্ক করি, আপনার ব্যাখ্যাটা আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট যৌক্তিক। আর আরেকটি বিষয়, খুব স্বাভাবিকভাবে বাংলাদেশি যে ওভারঅল মুভমেন্ট আছে, এই মধ্যবর্তী নির্বাচনের দিকে কিন্তু আমার মনে হয় ইমিগ্রেন্টরা থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এইখানে কিন্তু চোখ দিয়ে আছে। তো খুব স্বাভাবিকভাবে বাংলাদেশিদের ভাবনা, বাংলাদেশি কমিউনিটি অ্যাক্টিভিস্ট যারা, তাদের অনেকের সাথে আপনার সম্পর্কের জায়গা অনেক, আমি মনে করি যে অনেক গভীর। তারা এই মধ্যবর্তী নির্বাচন নিয়ে তাদের ভাবনাগুলো আসলে কি, এবং সত্যিকার অর্থে এটার ইফেক্ট কোন কোন জায়গাতে থাকবে? ধন্যবাদ। মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশিদের যারা অ্যাক্টিভিস্ট আছে, শুধু মধ্যবর্তী নির্বাচন নয়, অতীতের নির্বাচনগুলোতেও বাংলাদেশিরা নির্বাচনের ব্যাপারে অনেকটা বেশি মনোযোগী গত বছর থেকে আমরা বিশেষভাবে লক্ষ্য করছি। এবং এবার যে মিশিগানে যে নির্বাচনটা হলো, এলসাইদদের নির্বাচিত হলো, আপনারা জানেন মিশিগানেও একটা বড় সংখ্যক বাংলাদেশিদের বসবাস। এবং আমার অনেকের সাথে, যাদের সাথে যোগাযোগ হয়েছে, আমরা দেখেছি যে সেখানে তারা তুলনা করেছে যে গত বছর নিউ ইয়র্ক সিটির যে ধরনের একটা রিদম, একটা আবহ সৃষ্টি করতে পেরেছিল নির্বাচনের ব্যাপারে, সেই ধরনের একটা আবহ এবার মিশিগানে তৈরি হয়েছে। তো বাংলাদেশিরা আহ, অত্যন্ত জোরালোভাবে পার্টিসিপেট করছে, এটা কোনো সন্দেহ নাই। তবে যেই পরিমাণ করা উচিত এখনো আমাদের, আমরা যদি আমাদের এই কুইন্সের অবস্থা বলি, আপনারা জানেন গত 23শে জুনের যে নির্বাচন, সেখানে অনেক বাংলাদেশি প্রার্থী ছিল, 5 জন অ্যাসেম্বলি মেম্বার প্রার্থী ছিল। এর মধ্যে একজন প্রার্থী ছিল এই কুইন্স এরিয়াতে, যেটা আসলে আমার অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 30 লেফটেন্যান্ট রিটায়ার্ড শামসুল হক। এবং সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশিদের মধ্যে মাত্র 33% কিন্তু ভোট দিতে গিয়েছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো আমরা সবসময় বলে থাকি আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, আমাদের ভয়েস দেওয়ার জন্য আমাদের ভোট দেওয়া দরকার। কিন্তু প্র্যাকটিক্যালি কতটুকু হলো, যেখানে 1/3 ভোটার ভোট দিতে গিয়েছে, যেটা বাংলাদেশে যদি আমরা হিসাব করি 33%, এখন মনে হয় ফেল মার্ক।
তো আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের যে মিডিয়াগুলো আছে, আমাদের যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডগুলো আছে, বিশেষ করে এই যে পিকনিকগুলো চলতেছে, এইসব পিকনিকগুলোতে হাজার হাজার লোকের কিন্তু সমাগম হচ্ছে। সেখানে যদি এই বিষয়টা একটু জানানো হয় যে আমাদের নাগরিক অধিকার সম্পর্কে, নাগরিক দায়িত্ব সম্পর্কে, সিভিক ডিউটি সম্পর্কে, তাহলে আমরা হয়তো একটা ভালো ফল পাবো। ধন্যবাদ জয়নাল ভাই। জয়নাল ভাই, আমরা একটা বিরতি নিব, কিন্তু আপনি আমাদের সাথেই থাকুন। আর সম্রাট ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা ছোট্ট একটি বিরতি নিব, তারপরে বিরতির পর আমাদের জনাব আবু তাহের, উনি তারপরে এপিসোডে আপনাদের সাথে থাকবেন। দর্শক, ছোট্ট একটা বিরতি। জীবন একটাই, এই চলার পথে যতই সাবধান থাকুন না কেন, কর্মক্ষেত্রে কিংবা রাস্তায় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। পরিবারের বা সমাজের চোখে অবহেলা নয়, আপনার অধিকারের জন্য 2016 সাল থেকে প্রতি বছর অসংখ্য ব্যক্তির অ্যাক্সিডেন্ট পরবর্তী মিলিয়নস ডলারের ক্ষতিপূরণ বুঝে পেতে আপনাদের পাশে রয়েছে অভিজ্ঞ অ্যাটর্নি। এরই ধারাবাহিকতায় সফল এবং সুনামের সাথে কাজ করছে আহমেদ ল ফার্ম, 10409-113 স্ট্রিট, রিচমন্ড হিল, নিউ ইয়র্কে অবস্থিত ল ফার্মটি বিভিন্ন দেশের, বিশেষ করে বাংলা, পাঞ্জাবি, হিন্দি, উর্দু, স্প্যানিশ ও ফরাসি ভাষাভাষীদের জন্য ট্রান্সলেটরের সুবিধাও রয়েছে এখানে। आपको कोई एक्सीडेंट हुआ है या वो गाड़ी में हो या कंस्ट्रक्शन साइट में, अगर हुआ है तो आप हमें फ़ोन कीजिए, हम आपकी मदद करेंगे। We have helped thousands of our injured clients, and we are ready to help you also. Please give us a call for a free consultation. বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনাদের যদি কখনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে গাড়িতে কিংবা কনস্ট্রাকশনে, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা কুইন্সে লোকেটেড, আপনাদের জন্য আমরা সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। স্বল্প সময়ে ক্ষতিপূরণের সকল ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আহমেদ ল ফার্ম। Different flags, different traditions, different languages, but one shared heritage. Our cultures may be unique. And now, South Asian Unity Parade 2026 is bringing us together. And we are bringing our communities together. Because our heritage connects generations. Meet us in the heart of Jackson Heights, Queens. Starting at 69th Street and 37th Avenue and marching together to 87th Street. Our differences make us beautiful. Our unity makes us strong. Together, we can make a difference. One region, one culture, one future. See you in Jackson Heights. হ্যালো দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে শুভেচ্ছা। আসলে আজকে একটু বাইরে গিয়েছিলাম, ম্যানহাটনে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। আমি বলে দিই আপনাদের, প্রোগ্রামটা হচ্ছে যে আজকে আমাদের, আপনারা জানেন যে আমরা যারা এথনিক মিডিয়া বা কমিউনিটি মিডিয়া চালাই, তাদের একটা ফোরাম আছে, নর্থ আমেরিকা মিডিয়া ফোরাম, এটাকে বলে নেম। এই নেমের একটা মিটিং ছিল, মিটিংয়ে গিয়েছিলাম যে আমাদের কমিউনিটিকেই কীভাবে তুলে ধরা যায় এই বিষয়টি নিয়ে। অন্যান্য সব সম্পাদক ছিল বিভিন্ন কমিউনিটি, তাদের সাথে আলাপ করার জন্য। রাস্তায় যে ট্রেনের যে অবস্থা দেখলাম, এটা আপনাদের কাছে সবসময় শুনি, আমি তো খুব মাঝে মধ্যে যে চড়ি না তা না, বাট আজকে ট্রেন আমাকে অনেক বিড়ম্বনায় ফেলে এই পর্যায়ে দেরিতে ফেলে দিয়েছিল। সো সরি ফর ইট। বাট আমাদের আরিফকে থ্যাংক ইউ যে আরিফ এতক্ষণ আপনাদের সাথে কথা বলেছে। বাট আমার সাথে আছেন জনাব জয়নাল আবদিন, জনাব আব্দুল লতিফ সম্রাট, যিনি আমার অত্যন্ত প্রিয়ভাজন একজন ব্যক্তি, এবং আমাদের সাথে আছেন জনাব নূর হুসেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জয়নাল ভাই, আপনার সাথে একটু পরে আসি, আমি সম্রাট ভাইয়ের সাথে একটু কথা বলবো, আর নূর হোসেন সাহেব আছেন। সম্রাট ভাই, আপনি যদি কিছু মনে না করেন, গতকালকে যে কনসুলেটের যে প্রোগ্রাম হয়েছিল, আপনি তো সেখানে উপস্থিত ছিলেন। জি, আমি ওখানে ছিলাম। যে জিল্লুর রহমান জিল্লু ভাই উপস্থিত আছেন। বাট কালকের প্রোগ্রামের যে বক্তব্যটা, এই বক্তব্য নিয়ে একটা রিপোর্ট আছে, রিপোর্টটা আগে একটু আপনারাও দেখে নেন, তারপরে কথা বলতে সবার সুবিধা হবে। আমরা রিপোর্টটা একটু দেখে নিই।
মোনাজাতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রদর্শিত হয় জুলাই গণ অভ্যুত্থানের উপর একটি প্রামাণ্যচিত্র। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং এর প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা, জাতিসংঘের নিউ ইয়র্ক সদর দপ্তরে বাংলাদেশ স্থায়ী মিশনের উপস্থায়ী প্রতিনিধি AKM ওয়াহিদুজ্জামান, মঞ্জুরুল ইসলাম MP এবং নিউ ইয়র্কস্থ বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। তবে অনুষ্ঠান চলাকালে প্রামাণ্যচিত্রে প্রচারিত কিছু বক্তব্য নিয়ে আপত্তি জানান মোহাম্মদ নূর হোসেন নামের একজন প্রবাসী। ভূমিকা পালন করেছে কিন্তু পুরো সময়টাই কিন্তু বিএনপি এবং আমাদের সঙ্গে যারা আছেন যে দলগুলো তারা আমরা লড়াই করি। এখানে অনেকগুলো ইতিহাস বিকৃত করা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছিল এই আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন, এই আন্দোলনের সাথে পরে উনি কিভাবে আবার এটা ওনাদের 17 বছরের আন্দোলন। এতে সবাই কিছুটা সম্মানের জন্য সৃষ্টি হয় হট্টগোলের। সরকারের প্রতিষ্ঠান এটা আওয়ামী লীগের এজেন্ট। এক হইতো যে হ্যাঁ একজন আমাদের পরিচিত লোক জুলাই আন্দোলন জুলাই যোদ্ধা, সে যদি আজকে কথা বলতো তাহলে কথা ছিল, সে তো নাই, কখনোই নাই। একটি ডকুমেন্টারি যেটা দেখানো হলো সেটা নিয়ে কারো কোনো মতামত থাকতেই পারে। থ্যাংক ইউ সো মাচ। আমি সামান্য একটু জিনিস দেখালাম। সো এখানে নূর হোসেন সাহেব যিনি কালকে এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন, উনিও আছেন, সম্রাট ভাই আপনি সেখানে ছিলেন এবং জনাব জিল্লুর রহমান জিল্লু আপনি ছিলেন। জনাব নূর হোসেন সাহেব, আপনাকে দিয়ে শুরু করি প্রথমে। আপনি কালকে যে মিটিং হলো সেই মিটিংয়ে আপনি কি কোনো দলের প্রতিনিধিত্ব, আপনি সেখানে কিভাবে গিয়েছিলেন? জি, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমি প্রথমে যে বিষয়টা বলি, ওখানে আমি কোনো দলের প্রতিনিধি হিসেবে যাইনি। আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি কনসুলেট জেনারেলে ফেসিবাদ আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পর থেকে সকল প্রোগ্রামে আমাকে তারা ইনভাইট করতো, আমি সকল প্রোগ্রামে উপস্থিত হতাম। তো আমাকে মেসেজ দেওয়া হয়েছে এবং কনসুলেট জেনারেল নিজে আমাকে ফোন দিয়েছেন যে আমি আসবো কিনা নিশ্চিত হওয়ার পর আমি ওনাকে কনফার্ম করছি যে ভাই আমি আসবো, যে কোনো মূল্যে আমি। সেই সুবাদে আমি সেই প্রোগ্রামে গিয়ে উপস্থিত হয়েছি। ওকে, সো আপনি কি কোনো দলের প্রতিনিধিত্ব, আপনি কি বিএনপি করেন, জামাত করেন, অথবা আপনি এনসিপি কোনো কিছু করেন? না, আমি বর্তমানে কোনো দলের সাথে সম্পৃক্ত নই। ওকে, সো আপনি কালকে যে প্রোগ্রামে যেখানে গিয়েছিলেন, যদি আপনার কোনো আপত্তি থাকে এই প্রোগ্রামের যে ডকুমেন্টারির প্রোগ্রামের আপত্তি নিয়ে আপনি পরেও তো কথা বলতে পারতেন, কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে এটা কি সবার যে একটা গাম্ভীর্য, তার যে আপনার সৌন্দর্য, এটা কি নষ্ট হয়নি আপনার এই ভূমিকার কারণে? এখানে বিষয়টা হচ্ছে সৌন্দর্যের চাইতে বড় যে বিষয়টা, আমি একজন প্রত্যক্ষদর্শী জুলাই যোদ্ধা হিসাবে এবং আমি বাংলাদেশে একজন নির্যাতিত হিসাবে আমি এই বিষয়টা আসলে মেনে নিতে পারি নাই। এই কারণে আমি তাৎক্ষণিক আমি প্রতিক্রিয়া জানাইছি যে আমার কাছে একটা অস্বাভাবিক বিষয় লাগলো যে এখনো আমাদের দেশে যারা আন্দোলন করছে, জুলাইতে যাদের ভূমিকা ছিল, এরা সবাই এখনো জীবিত। এই অবস্থায় তারা এই জুলাইয়ের ইতিহাসটাকে সম্পূর্ণভাবে একটা বিকৃত করে ফেলছে। এখানে বিএনপির ভূমিকা তারা বলছে ভালো কথা, কিন্তু এখানে তো আরো অনেকের ভূমিকা ছিল। এখানে এনসিপির ভূমিকা, এনসিপি তো এখন নতুন হয়েছে, তাদের ভূমিকা ছিল, নাহিদের ভূমিকা ছিল, জামাতের ভূমিকা ছিল, শিবিরের ভূমিকা ছিল, এখানে এবি পার্টির ভূমিকা ছিল, আরো অন্যান্য অনেক দলের এখানে ভূমিকা ছিল। অর্থাৎ গণতান্ত্রিক আমি সকল দলের ভূমিকা ছিল। আর সবচেয়ে বেশি স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনের ভূমিকা রাখছে বাংলাদেশে 18 কোটি মানুষ, সবাই রাস্তা নেমে আসছে। শুধু এককভাবে এখানে বিএনপি কে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি কিছু বিষয় আমাদের কাছে লাগলো যে তারা এই পুরো বিষয়টাকে তারা বিকৃতভাবে উপস্থাপন করছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি বলেছেন সম্রাট ভাই, প্রথমে আপনার কাছ থেকে শুরু করি। আপনি তো সেখানে উপস্থিত ছিলেন, কালকের এই পরিস্থিতিটা কি এড়ানোর কোনো সুযোগ ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহির ভাই এবং অন্যান্য সহ আলোচককে আমার সালাম। আজকে যে হচ্ছেন সে ব্যাপারে আমি বলি, একজন বাংলাদেশি নাগরিক, উনি বলছেন উনি একজন জুলাই যোদ্ধা ছিলেন। আমি বলে নেই, জুলাই আমাদের জীবনের লাইফ টাইমের একটা অন্যতম অর্জন, শ্রেষ্ঠ অর্জন।
জুলাই অনুষ্ঠানের একটা আলাদা গাম্ভীর্য, আলাদা পবিত্রতা আছে। যেমন আমি ওই দিকে খেয়াল রেখে যদি আমি কোনো জায়গায় কোনো অসঙ্গতি কোনো কিছু দেখতাম, আমি অপেক্ষা করতাম এবং ওটা শেষ হওয়ার পরে আমি হয়তো অনুমতি চাইতাম যে আমি কি কিছু বলতে পারি, আমার কিছু বক্তব্য আছে। এইটা প্রথমে বললে এটা সুন্দর দেখাতো। সেই সময় হয়তো তাকে বলা হইতো যে এখন না, একটু পরে বলেন, বা আপনাকে সুযোগ দেওয়া হবে, দেওয়া হতো। মানে আচমকা উনি যেইভাবে দাঁড়িয়ে সম্পূর্ণ জিনিসটাকে একেবারে মানে নালিফাই এবং ভয়েড করার জন্য যেভাবে বলেছেন, তাতে অনেকে ক্ষুব্ধ হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও আবার আমি বলবো যে আমাদের মধ্যে যাদেরকে দেখেছি ওখানে, এটাও অন্যভাবে করা যেতে পারত। আমি সেখানে উপস্থিত ছিলাম, আমাদের অন্যতম কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু উপস্থিত ছিল। আমরা ওখানে যেটা মনে করি, আমি এটা আমার নেহায়তি ব্যক্তিগত মতামত, একজনের কথায় তাকে তেড়ে মারতে যাওয়া, এটা ওই অনেক আগের কালচার, এইটার সাথে আমি একমত না। আমার হইলো তাকে বলা যেতে পারতো, বা এই অনুষ্ঠানের ম্যানেজমেন্টে যারা ছিল আমি অপেক্ষা করতাম তারা কি বলে। মানে যেমন আমাদের যে উপস্থায়ী প্রতিনিধি জাতিসংঘের, তিনি কিন্তু বক্তব্যে বললেন যে আপনারা কিছু না বললে আমি কিন্তু ওনাকে ডেকে বসায় বলে বুঝাতে পারতাম কোথায় তার কাছে অসঙ্গতি লেগেছে এবং সেই ব্যাপারে আমাদের কি বক্তব্য। এবং উনি নিজে বললেন এই যে এই ডকুমেন্টারিটা দেখানো হয়েছে সেটা উনি এর নির্মাতা, এবং উনি বলেছেন আর একটা বিদেশি প্রতিনিধিরা অনেকক্ষণ বসে থাকবে না বলে এর অনেক জায়গায় শর্ট করা হয়েছে। এখানে প্রসঙ্গক্রমে আর একটা কথা বলি, যেমন এই ডকুমেন্টে ধরেন আমাদের সেই টাইমস স্কোয়ারের 10-12 হাজার ছাত্র ছাত্রী প্রবাসীদের যে মানে মিছিল বা সেখানে যে সমাবেশ, সারা পৃথিবীকে সচকিত করে দেওয়া, বা অন্যান্য যেসব জায়গায় জাতিসংঘের সামনে তো আপনারা মিটিং করেছিলেন, জাতিসংঘের সামনে আপনাদের অনেক সমাবেশ হয়েছে। জাতিসংঘের সামনে এই কনসুলেট, তখন আওয়ামী কনসুলেট ছিল, তার সামনে আমরা টাইমস স্কোয়ারে করেছি। কিন্তু সমস্ত স্লাইডে 5 সেকেন্ডেরও কোনো শর্ট ছিল না। আমরাও প্রবাসী হিসেবে দাঁড়া এটার একটা করতে পারতাম, কিন্তু আমরা সবসময় সিভিলাইজড সোসাইটি আচরণে উনি একটু অপেক্ষা করে যদি অতটা রাগত স্বরে অথবা খুব বেশি বিদ্রোহের সাথে বলে, এতে কি হইলো? আলটিমেটলি উনি কোনোভাবে লাভবান হইলেন না, একমাত্র কিছু ক্যামেরা শট পাওয়া বা মিডিয়া কভারেজ ছাড়া। আর ওখানের উপস্থিত খুব তেড়ে গেছে, সেটার ব্যাপারে আমি একমত না। এটা আমি মনে করি আমরা এমন একটা দেশ না। আর একটু কথা বলে নিই, যেমন এই প্রসঙ্গে ঠিক আর একটা জুলাই বিপ্লবের অনুষ্ঠান হচ্ছিল বাংলাদেশের জাদুঘরে। সেই জাদুঘরে সালাউদ্দিন আমাদের স্থায়ী কমিটির সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী, নীতি নির্ধারণী পর্যায়ের একজন ব্যক্তি, তিনি যখন বক্তৃতা দিতে দাঁড়াইলেন তখন ভুয়া ভুয়া শব্দ হচ্ছিল। এছাড়া ওই যে আর একটা ছেলে যে নূরের সাথে কি নাম, রাশেদও যখন দাঁড়াইছে তখন ভুয়া ভুয়া সাউন্ড হয়েছে। তা একটা বিরাট বিশৃঙ্খলার মতো পরিস্থিতি হচ্ছিল। তখন আপনারা কেউ যদি লক্ষ্য করে থাকেন, অত্যুৎসাহী একজন পুলিশ কর্মকর্তা কিন্তু ওই
সময় সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী বিধায় তার কাছে যে বলতেছিলেন, খুব বাজে ল্যাঙ্গুয়েজ, আমি এটা পছন্দ করি নাই, বলছে যে এগুলারে কি বাইরে নিয়ে যাবো, এগুলারে কি বাইরে নিয়ে যাবো। তো তখন সালাউদ্দিন সাহেব কিন্তু এই পরিস্থিতিতেও তাকে বলল না 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 না, এই যে ধরেন হঠাৎ ডিস্ট্রাকশন করলে যে ওই জায়গা থেকে এক গাদা যত বিদেশি ডিপ্লোম্যাট আসছিল প্রত্যেকে চলে গেলেন। এতে যারা ভুয়া বলছে তাদের কি উপকার হলো জানি না, কিন্তু দেশের ক্ষতি হলো। এখানে বিএনপির ক্ষতি হয় নাই। এরা বাড়ি যে তাদের যার যার দেশে ফরেন মিনিস্ট্রিতে তারা কি বলবে যে দেশ অস্থিতিশীল, এটা কার উপকারে লাগবে? এই জন্য আমি সবাইকে বলবো, অবশ্যই আন্দোলন চলবে, যার যে বক্তব্য আছে সেটা আমাদেরকে দিতে হবে, কিন্তু এমন ভাবে বলতে হবে যাতে করে আমাদের দেশের, এটা শুধু বিএনপি বা সরকারের ক্ষতি না, দেশের ক্ষতি না হয়, বা বিদেশে আমাদের কোনো কর্মকাণ্ডে যাতে জাতি হিসেবে বাংলাদেশে একটা দুর্নাম হয়। এই যে কিছুদিন আগেও দেখলাম ওই যে স্বৈরাচারীদের মধ্যে ওই যে ছাত্রলীগের ছেলেরা মারামারি করে হাসপাতালে গেছে, কত কাণ্ড হচ্ছে। এতে কিন্তু আমাদের এজ এ হোল দলের বা কমিউনিটির দুর্নাম হচ্ছে। আমাদের এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে, এটা আমার মতামত। থ্যাংক ইউ সো মাচ। তাহের ভাই, বলছি তো আমি গাড়িতে, আপনার অনুমতি নিয়ে আমি তাহলে। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি জিল্লুর আপনাকে যাই। জিল্লু যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, এখন বর্তমানে কেন্দ্রীয় কমিটির নেতা। সম্রাট ভাই তো সাবেক প্রেসিডেন্ট ছিলেন। সো যাই হোক, আমি জিল্লু ভাই আপনাকে জানতে চাই যে কালকের ঘটনার সাথে আপনি উপস্থিত ছিলেন, সম্রাট ভাই যা বলেছেন এর বাইরে কি আপনি কোনো কিছু অ্যাড করবেন? না, ধন্যবাদ তাহের ভাই। আমার ভাই এবং আমাদের সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব আব্দুল লতিফ সম্রাট ভাই এবং আমি পাশাপাশি ছিলাম। তো মোটামুটি এই বিষয়ে বক্তব্য সম্রাট ভাই সবই বলে ফেলেছেন, সেটাই আমার একই বক্তব্য এই বিষয়ে। আমি শুধু এটুকু বলবো যে আমাদের আরো সহনশীল হওয়া উচিত। আমি ভিন্ন মত প্রকাশ করতে গেলে যেন সহনশীল হই। যেমন বাংলাদেশে আজকে এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন বা আরো যারা আছেন বিএনপির সাথে নয়, ভিন্ন মত প্রকাশ করেন তারা বিভিন্ন ভাষায়। সেই ভাষা অনেক সময় একজন মাঠ কর্মীকে ক্ষুব্ধ করে তুলে, সেই মাঠ কর্মী হয়তো তার রিয়াকশনটা একটু অ্যাগ্রেসিভ হয়ে যায় মাঠে। তো যার জন্য আমাদের সবাইকেই, দেশে বিদেশে যারা আমরা বিপ্লবের পক্ষে রয়েছি, আমাদের সবাইকে আরো সচেতন থাকা দরকার। অবশ্যই আমরা বর্তমানে বাংলাদেশে হোক বিদেশে হোক এই প্র্যাকটিসটা করছি, যেটা আমি স্বৈরাচারের সময় ছিল না, যে আমরা মানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করি, সেই জিনিসটা আমরা প্র্যাকটিস করার চেষ্টা করছি, সেই কালচারটা নিয়ে আসার চেষ্টা করছি আমরা সবাই। সেই কালচারটা আসতে যেতে সবাইকেই সচেতন থাকতে হবে। সেটা আমাদের এই নুরুল ইসলাম নাকি ভাই নাম, উনি যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, ঠিক আছে, সেই প্রতিক্রিয়া সম্রাট ভাই বলেছেন সেটা উনি হয়তো অন্যভাবে দেখাতে পারতেন, উনি হয়তো ওভার এক্সাইটেড ছিলেন, সেটা উনি অন্যভাবে না করে তাৎক্ষণিকভাবে করেছেন। সেটার জন্য তাৎক্ষণিকভাবে যারা রিয়াকশন করেছেন তাদেরকেও আমি বলবো যে একই জিনিস তারা অন্যভাবে করতে পারতেন। অবশ্য এই বিষয়ের ব্যাখ্যাগুলা পরবর্তীতে আমাদের বাংলাদেশ এমবাসিতে যে প্রেস মিনিস্টার মুর্তজা সাহেব এবং আমাদের জাতিসংঘের যে অ্যাম্বাসেডর জনাব ওয়াহিদুজ্জামান এপোলো সাহেব, তারা দুজনই এই বিষয়ে বক্তব্য দিয়েছেন। হয়তো নুর হোসেন সাহেব তখন ছিলেন না। তারা কিন্তু দুজনই একই কথা বলেছেন যে আমরা এই যে ঘটনাটা এবং ওনাকে যে বের করে দেওয়া হলো, এটা ওনারা দুজনই পছন্দ করেননি। ওনারা এই জন্য দুঃখ প্রকাশ করেছেন। ওনারা চেয়েছিলেন যে আপনার বক্তব্য পরবর্তীতে বসে শুনতেন এবং যদি মনে করতেন যে হ্যাঁ আপনার বক্তব্য অনুযায়ী সেখানে আর কালেকশন করা দরকার, সেটা তারা করতেন। তারা এই কথা বলেছেন, আমরা এই কালচারে ফিরে আসতে চাই। আর আরেকটা বিষয় হলো, এই ধরনের পরিস্থিতিতে যারা দায়িত্বশীল ব্যক্তি তারাও যেন কোনো বেনিফিট নেওয়ার জন্য হুট করে মাইকে গিয়ে আমি আর উস্কানিমূলক কথা বলবো, এই ধরনের জিনিস থেকে আমাদের বিরত থাকা উচিত। সেই কাজগুলো তো আমি বা সম্রাট ভাইও করতে পারতাম,
তো এই জিনিসগুলো আমরা যেন বিবেচনায় রাখি, যে হুট করে একটা ক্রেডিট নেওয়ার জন্য বা একটা বাহবা নেওয়ার জন্য কোথাও আমরা মাইকে যে উস্কানিমূলক কথা বললাম, আমরা মাইকে যদি যে যাই তা আমরা চেষ্টা করব একটা পরিস্থিতিকে শান্ত রাখার জন্য পজিটিভ কথা বলবো, সেখানে পজিটিভ না বলে যদি নেগেটিভ কথা বলি, এটা মানে জুলাই আন্দোলনের যে মানসিকতা সেটার সাথে ম্যাচ হয় না। তো সেই জিনিসটা আমরা খেয়াল রাখবো। আর একটা কথা আমি সর্বশেষ বলবো, যেহেতু নুর হোসেন ভাইও উনি বলেছেন উনি জুলাই যোদ্ধা, আমরা সবাই জুলাই যারা এখানে আছি এবং গতকালকে ছিলাম সবাই মোটামুটি জুলাই যোদ্ধা। সম্রাট ভাই একটা কথা বলতেন, আমি সেই কথার প্রসঙ্গেই আমি বলছি যে বিপ্লব, একটা বিপ্লবের পরে একটা বিশাল বিপ্লব হয়েছে। এই বিপ্লবের পরে সেই বিপ্লবের যে আমরা যে জিনিসটা অর্জন করেছি সেই অর্জনটাকে ধরে রাখতে হলে আমাদের সবাইকে অনেক সহনশীল হতে হবে। যদি সেটা না হয়, আমাদের বিপ্লবের পক্ষের সকল শক্তি যদি আমরা মানে অসহিষ্ণু আচরণ করি, সেটার এক্সাম্পল পৃথিবীতে রয়েছে। যেমন ইজিপ্টে যে বিপ্লব হয়েছিল, সে বিপ্লবের পরবর্তীতে সেখানের বিপ্লবের পক্ষে যারা ছিল তারা কিন্তু অসহিষ্ণু ছিল, একজন আরেকজনের প্রতি অসহিষ্ণু ছিল, এবং তার সুযোগ নিয়ে ঠিকই আবার আরেক ধরনের ফেসিবাদ তাদের ঘাড়ে চেপে বসেছে। তা আমরা সেই জিনিসটা মাথায় রাখবো। এটা পৃথিবীর ইতিহাস যে বিপ্লবের পরে বিপ্লবের পক্ষের যারা রয়েছেন তারা যখনই তাদের মধ্যে বিচ্ছিন্নতা এবং অসহিষ্ণুতা আসে, তখনই কিন্তু তৃতীয় পক্ষ ফেসিবাদ ভিন্ন আকারে এসে ঘাড়ে আবার চেপে বসে। তা আমরা চাই না বাংলাদেশে আর কখনো ফেসিবাদ আসুক। আমরা চাই আমাদের অতীতের যে নোংরা কালচার রাজনীতি ছিল সেটা থেকে আমরা যেন বেরিয়ে আসি, যার জন্য প্রত্যেকের বিপ্লবের পক্ষের প্রত্যেকটা মানুষই আমাদেরকে সহিষ্ণু থাকতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জিল্লু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জয়নাল ভাই আপনার কাছে আসি, একটু নুর হোসেন সাহেব আবার জিজ্ঞেস করি যে জিল্লু ভাই যেটা বললেন, আপনি যে বললেন আপনাকে জুলাই যোদ্ধা, সো খুব সংক্ষেপে 1 মিনিটে কি বলতে পারবেন যে জুলাই যোদ্ধা কেন, কিভাবে আপনি জুলাই যোদ্ধা নিজেকে ঘোষণা করছেন? জি, প্রথম নাম্বার হচ্ছে আমি 2014 সালে বাংলাদেশে যে সর্বদলীয় সংগ্রাম পরিষদ হয়, আমার বাড়ি নোয়াখালী বেগমগঞ্জের, আমি সংগ্রাম পরিষদের সেক্রেটারি, এবং বাংলাদেশে আমি 19টা মামলার আসামি। সর্বশেষ আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল অক্সফোর্ড আইডিয়াল স্কুল, 2019 সালে আমার স্কুলটা আওয়ামী লীগ পোড়ায় ফেলে। এরপরে আমি 2023 সালে 2019 সালে আমাকে ক্রসফায়ার দেওয়ার জন্য আওয়ামী লীগ বহু চেষ্টা করে, আমাকে না পেয়ে আমার 22 দিনের সিজারের বাচ্চা সহ আমার বউ বাচ্চাকে পুলিশ থানায় নিয়ে যায়। এরপরে আমি ফেরারি হয়ে যাই এবং 2023 সালে আমি আমেরিকা আসি। এরপরে টাইম স্কয়ার এবং জাতিসংঘ সদস্য দপ্তরের সামনে যেই যতগুলো ক্যাম্পেইন হয়েছে আমেরিকা, প্রত্যেকটা ক্যাম্পেইনে আমি অংশগ্রহণ করছি। আপনি সেই সময়কার ভিডিও ফুটেজ গুলো দেখেন, সেখানে আছে। ইভেন যখন গত বছর ওই যে আমাদের উপদেষ্টা মাহফুজ আসছিল, ওই মাহফুজের উপর যে আক্রমণ করছে, সে আক্রমণের প্রথম আক্রমণের শিকার হয়েছে আমি। আপনি সেই ভিডিও দেখেন, সেখানেও আমি আছি। এবং তাহলে আর কিভাবে বলবো যে আমি একজন জুলাই যোদ্ধা না? জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো বিএনপি নেতৃবৃন্দ যে কথাগুলো বলেছেন, আপনি কি মনে করেন যে এটা একটা তাৎক্ষণিক ব্যাপার এবং এটাতে আপনি আপনার মনের যে খুব প্রশমিত হয়েছে? শুনেন, একটা বিষয় হচ্ছে, আমার তো বিএনপির প্রতি কোনো ক্ষোভ নাই, বা এখানে সম্রাট ভাই বলেন, ওনাদের সাথে তো আমার অনেক প্রোগ্রামে দেখা হয়েছে, এবং সম্রাট ভাইয়ের সাথে আমি যে কোনো জায়গায় দেখা হয়েছে। আমি গত কিছুদিন আগে একটা প্রোগ্রামে এমন যথেষ্ট রেসপেক্ট করি, উনি একজন ধার্মিক মানুষ এবং খুবই ভালো মানুষ। তা আমার বক্তব্য হচ্ছে, আমার তো বিএনপির বিরুদ্ধে ক্ষোভ না। আপনারা ক্ষমতায় গেছেন এদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে, কিন্তু আপনারা এই অল্প সময়ে যদি ইতিহাসটাকে বিকৃত করে ফেলেন, তাহলে আর কি আশা করা যায় বলেন? আমাদেরকে আজকে স্বাধীনতার গল্প শোনাচ্ছে, সেই স্বাধীনতার গল্পে জিয়াউর রহমানকে রাজাকার বলা হচ্ছে কেন? তাহলে বিকৃত ইতিহাসগুলো যদি এভাবে তৈরি হয়, একসময় তো এইভাবে বিকৃত ইতিহাসের শিকার তো বিএনপিও হতে পারে। আমার কথা হচ্ছে, এই জুলাই অবদান, যার যতটুকু অবদান আছে, প্রত্যেকে সেই সমান অবদানগুলোকে স্বীকার করা দরকার। তারেক রহমানের অবদান, নাহিদের অবদান, ডাক্তার শফিকুর রহমানের অবদান, প্রত্যেকের অবদান, যার যার অবদানগুলো আমরা স্বীকার করা উচিত। এককভাবে এখানে ক্রেডিট নেওয়ার এই বিষয়টা, সংস্কৃতিটা আসলে যেভাবে আওয়ামী লীগ 1971 এককভাবে ক্রেডিট নিতে যায়, পুরো বাংলাদেশকে রাজাকার বানাই ফেলছে। তা আমরা তো এই সংস্কৃতি থেকে তো বেরিয়ে আসতে পারলাম না। এবং আমি একজন সাফারার হিসেবে, আমি একজন ভিকটিম হিসেবে, আমি এই ভিডিওর বক্তব্যগুলো আমি মেনে নিতে পারিনি।
আমি যে কথাটা বলছি মির্জা ফখরুল কৌশলে বলছেন যেভাবে হোক, কিন্তু জাতি তো দেখছে উনি বলছে এটা ছাত্রদের আন্দোলন, এখানে আমাদের সম্পৃক্ততা নাই। আমি এই বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করে আসছি। অতএব এবং খালেদা জিয়া যখন মামলার রায় হয়েছে, সেই মামলার রায়ের আগের রাত্রে আমাকে বাসা থেকে অ্যারেস্ট করে নিয়ে আসছে। তাহলে সেই জায়গায় আজকে আমরা খালেদা জিয়াকে ভালোবাসি, জিয়া রহমানকে ভালোবাসি, এই দেশের মানুষকে ভালোবাসি, কিন্তু সে জায়গায় কালকে বিএনপি যে আচরণ করছে, আমি এই বিএনপির কাছ থেকে এই আচরণ মোটেও প্রত্যাশা করি নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জি, জানাল ভাইয়ের কাছে যাই। জানাল ভাই কিছু বলবেন? আমি যেহেতু বাংলাদেশের একজন নাগরিক এবং জুলাই যুদ্ধে কাকে বলে জানি না, তবে গত 29শে জুলাই আপনারা জানেন উই লাভ বাংলাদেশ। আমরা অনেকদিন আগে থেকেই উই লাভ বাংলাদেশের ইয়েতে, যেখানে আজিজ ভাই ছিল প্রেসিডেন্ট, আমরা এই ইয়েতে কাজ করে আসছিলাম এবং 29 জুলাইতে আমরা নিউ ইয়র্ক টাইমসে 22 জন মিলে একটা স্টেটমেন্ট দেই ইংরেজিতে। এটা ফুল পেজ একটা বিজ্ঞাপন ছাপা হয়েছিল, রাইট? ফুল পেজ একটা বিজ্ঞাপন গিয়েছিল এবং ইট কস্ট 26,000। তো এবং টাইমস স্কয়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা আমাদের ভূমিকা রাখার চেষ্টা করেছি। এরপরে কিভাবে জুলাই যুদ্ধকে ডিফাইন করা হবে জানি না, বাট এটা হচ্ছে আমার সম্পৃক্ততা, আমি সেদিকে যাচ্ছি না। আমি সর্বপ্রথম যে জুলাই এবং স্বাধীনতা যুদ্ধ নিয়ে যে আজকে যে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে, আমি বলতে চাই যে স্বাধীনতা এবং জুলাই একটা সম্পূরক বিষয়, এটা কোনো বিয়োজনের বিষয় না। কারণ স্বাধীনতা না হলে আমরা জুলাই পেতাম না, জুলাই না হলে আজকে স্বৈরাচার মুক্ত দেশ হতো না, এটা আমরা বুঝি। তবে যে জিনিসটার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখানে জিল্লুর ভাই আছে এবং সম্রাট ভাই ছিলেন, উনারা সিজন পলিটিশিয়ান, আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি। আমাদের দেশের যে স্বাধীনতা মানে ইতিহাস বিকৃতি, এটা অত্যন্ত লজ্জাস্কর এবং অত্যন্ত গৃহীত কাজ। সেই স্বাধীনতার 54 বছরেও আজকের যারা ছাত্র তারা কিন্তু স্বাধীনতার সঠিক ইতিহাস পাচ্ছে না। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন শেখ মুজিবকে জাতির পিতা বানানো হয়, শেখ মুজিবকে যুদ্ধের 100% ঘোষক বানিয়ে দেওয়া হয়। যখন বিএনপি ক্ষমতা থাকে তখন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একইভাবে করা হয় এবং অন্যান্যরা ক্ষমতা আসলে সেখানে তাদের ভূমিকাকে তুলে ধরা হয়, যার ফলশ্রুতিতে আসলে এডুকেশন সিস্টেম, আমাদের আগামী দিনের আগামী প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারছেন না। এটি হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর দিক, যেটার বিষয়ে প্রশাসনকেই, বর্তমান সরকারকেই বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য বলবো। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে, যদিও আমি ভিডিওটা দেখি নাই, কালকের ভিডিও অথবা বাংলাদেশের যে প্রামাণ্য চিত্র, তো সেদিন টিভিতে যেটি দেখলাম যে আমাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্বয়ং তিনি নিজে উম্মা প্রকাশ করেছেন। উনি বলেছেন যেই ভিডিওতে আবু সাঈদ নাই, যে আবু সাঈদ হলো জুলাইয়ের একটা অবিচ্ছেদ্য অংশ, সেই জুলাইয়ের অবিচ্ছেদ্য অংশ আবু সাঈদ যেখানে নাই, মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেখানে নাই, যিনি বাংলাদেশের জন্য জীবন দিলেন, যেখানে মুগ্ধরা নাই, যেখানে এই জুলাইয়ের যারা কিংবদন্তি, যারা এক দফার ঘোষক নাহিদ, হাসনাত, এদের অবদানকে তেমনভাবে কোনো কিছুই স্বীকৃতি দেওয়া হয় নাই, তাহলে আগামী দিনে এই যে জুলাইয়ের ইতিহাস লেখা হবে, আমাদের আগামী প্রজন্ম কি শিখবে? সুতরাং এটা কোনো ডকুমেন্টারি হয়নি। এবং সম্রাট ভাই যে কথাটি টাচ করে গেছেন, যে প্রবাসীদের যে অবদান এই জুলাইতে, সেটাও তো কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। একটা ভিডিওতে যদি, একটা প্রামাণ্য চিত্রে যদি এই জিনিসগুলো না থাকে, যে প্রবাসীরা যদি সেদিন রেমিটেন্স বন্ধ না করতো, তাইলে কি এই জুলাইয়ের প্রোগ্রামটা, জুলাইয়ের আন্দোলন সফল হতো? আমরা সেদিন বিভিন্ন জায়গায় মিছিল করেছি, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষকে সম্পৃক্ত করেছে সারা পৃথিবীর প্রবাসীরা, কিন্তু সেখানে সেদিন রেমিটেন্স বন্ধ করে দিয়ে সরকারের যে চাকা চলার যে শক্তি, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই যে অবদানগুলো, এগুলোকে আমরা মনে করি, যেহেতু জিল্লুর ভাই এখানে আছেন, বিএনপি সেন্ট্রাল কমিটির মেম্বার, বিএনপি ক্ষমতায়, যারা ক্ষমতায় থাকে তাদের প্রতি মানুষের দাবি থাকে, কারণ মানুষ কোথায় যাবে? আর ভাষাটা হয়তো ভিন্ন হতে পারে, সহনশীলতার যে কথাটি বলছেন জিল্লু ভাই,
অত্যন্ত সুন্দরভাবে বলছেন যে বলার যখন একজন সংক্ষুব্ধ লোক তার বক্তব্যটা তুলবে, অবশ্যই সে ম্যানো ম্যানো করে বলবে না, তার মধ্যে একটা স্পিড থাকবে, আদারওয়াইজ নোবডি উইল পে অ্যাটেনশন। এবং আমি তাদেরকে ব্লেম করব যারা এই কনসুলেটে বসে আছে, সেই কর্তা ব্যক্তিদের, তাদের তখন উচিত ছিল যেহেতু তাদের প্রোগ্রাম এই বিষয়টাকে হ্যান্ডেল করা, নট থার্ড পার্টি। এই হইলে হয়তো মানে বিষয়টা সুন্দর হতো। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জেনারেল ভাই। আমি জেনারেল ভাইকে শুধু জেনারেল ভাইয়ের বক্তব্য সুন্দর, বাট তার একটু ইনফরমেশন দিই। ওই ভিডিও ফুটেজে কিন্তু জুলাই আন্দোলনের প্রত্যেকেরই ফুটেজ ছিল এবং প্রত্যেকের বক্তব্য ছিল এখানে। ওইটাতে সমস্যা না। এখানে সাঈদের বক্তব্য ছিল, সাঈদের নাম ছিল, সাঈদকে যে হত্যা করা হয় সেই ফুটেজ ছিল। তারা হয়তো ডিরেক্ট এই যে হত্যার ফুটেজগুলো এখানে দেয় নাই, যেহেতু ভিডিওটা তখন হয়তো মানে ব্লাডি কোনো কিছু দিতে গেলে তখন অনেক জায়গায় এটা আবার ডিসপ্লে করা যাবে না, এই জন্য হয়তো ওই জায়গাটাতে যায়নি। কিন্তু সবাই সেখানে যারা জুলাই যোদ্ধা, যারা আইকন জুলাই যুদ্ধের, সবাই ছিল। আর আরেকটা বিষয় সংক্ষিপ্ত বলি, আসলে মানে বাংলাদেশে এটা পৃথিবীর জিনিস যে ইতিহাস সবসময় বিজয়ীরা লেখে, পরাজিতরা ইতিহাস লেখে না। যদি 1971 সালে আমরা পরাজিত হতাম, আমাদের আগের প্রজন্ম পরাজিত হতো, তাহলে যারা মুক্তিযোদ্ধা ছিল তারা সবাই সন্ত্রাসী নাম পেত। আমরা যদি জুলাইতে আমরা হেরে যেতাম, তাহলে যারা জুলাই যোদ্ধা সম্মুখ সারিতে ছিল তারা শুধু নিহতই হতেন না, তারা দেশদ্রোহী সন্ত্রাসী হিসাবে চিহ্নিত হতেন, তাদের বাড়িঘর লুট করা হতো এবং ইতিহাসটা সেভাবেই লেখা হতো। ইতিহাস সবসময় বিজয়ীরা লেখে, কিন্তু পৃথিবীর সব জায়গাতেই বিজয়ীদের যখন লেখেন সবকিছু যে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক হয় তা না। ইতিহাস সবসময় সঠিক পথে চলে না। কিন্তু মানুষ যারা ইতিহাস অন্বেষণ করে তারা শুধু বিজয়ের ইতিহাস সংগ্রহ করে না, তারা ইতিহাস নিজের বিবেচনা দিয়ে তারা সত্য ইতিহাসকে সংগ্রহ করে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আরিফ। এই বিষয়ে আমার মনে আর কোনো আলোচনা আর করছি না। নূর ভাই, আপনাকে থ্যাংক ইউ, আপনি অনেক সময় দিলেন এবং আমরা আসলে ব্যাপারটা জানলাম। এবং বিএনপির কর্মকর্তা যারা আছেন, যারা ওনারা সেন্ট্রাল কমিটি লিডার, জিল্লু ভাই উনিও তো বললেন এই বিষয়টি, আর জেনারেল ভাইও বললেন। আরিফ, আমার কাছে একটু যিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, ওনার যে ক্যান্সার, এই ক্যান্সার স্প্রেড করে ফেলেছে এবং ওনার ছেলে আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন। এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য সিচুয়েশন? ধন্যবাদ। বেসিক্যালি জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন, উনি যে স্পিচটি স্পষ্টভাবে দিয়েছেন যে প্রোস্টেট ক্যান্সার হয়েছিল, এই ক্যান্সারটা শরীরের বিভিন্ন জায়গায় তার বাবার ছড়িয়ে পড়েছে, স্পেশালি হাড়গুলোতে এবং শরীরের যে গুরুত্বপূর্ণ অঙ্গ আছে সেখানে। এবং প্রচন্ড যে গণমাধ্যমে যে সাক্ষাৎকারটি দিয়েছেন, উনি যথেষ্ট আবেগে আপ্লুত হয়ে একটি কথা বলেছেন, তার বাবার বর্তমান অবস্থা মেনে নেওয়া খুবই কঠিন। এবং এই অবস্থায় উনি আরেকটি বিষয় বলেছেন যে তাদের পুরো পরিবার ভীষণভাবে বিষয়টি নিয়ে তাদের মনস্তাত্ত্বিক মানসিক অবস্থা একদমই ভালো নেই। আর আরেকটি বিষয় বলে রাখি, 2025 সালে যখন এই ক্যান্সারটি ধরা পড়ে তখন তার কার্যালয় থেকে বলা হয়েছিল যে বিষয়টি সংবেদনশীল, কিন্তু সেটি চিকিৎসা পরে সেটা নিরাময় হওয়া সম্ভব, কিন্তু বর্তমান অবস্থা খুবই গুরুতর, যেটা তার ছেলের কথায় ফুটে উঠেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা তার নিরাময় প্রার্থনা করি। থ্যাংক ইউ সো মাচ। সো জেনারেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। জনাব জিল্লুর রহমান জিল্লু, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। এবং আমরা অন্যদিন আলোচনা করবো আপনার সাথে যে সেপ্টেম্বর আসছে, এখানে এবার প্রথম প্রাইম মিনিস্টার হিসাবে তারেক রহমান সাহেব আসবেন। এই ব্যাপারে এখানে কি হবে না হবে বিষয়টি আপনার কাছে আরেকদিন, আজকে আর সময় করে অন্যদিন জানবো। এবং জনাব নুর হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনার যে ক্ষয়ক্ষতির কথা বললেন, আশা করি আপনি প্রতিকার পাবেন, আপনি ন্যায় বিচার পাবেন, এই প্রত্যাশা থাকলো। থ্যাংক ইউ আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।